যখন একটা পুরো কমিউনিটি তাদের পরিচয়, ভাষা আর অধিকার নিয়ে অস্তিত্বের সংকটে পড়ে, তখন তাদের কথাটা কে বলবে? চলুন, আজ আমরা এই লড়াইয়ের একেবারে ভেতরে ঢুকে দেখব। আর আমাদের গাইড হবে একটা স্থানীয় সংবাদপত্র, যারা এই পুরো সংগ্রামটাকে খুব কাছ থেকে নথিভুক্ত করছে। তো কি কি থাকছে আজ? প্রথমে দেখব এই সম্প্রদায়ের আওয়াজটা ঠিক কোথায় উঠছে। তারপর আসব তাদের পরিচয় নিয়ে যে বিশাল লড়াইটা চলছে সেই প্রসঙ্গে। ভাষার জন্য তাদের একটা সংগ্রাম আছে, সেটাও দেখব। আর অবশ্যই তাদের দাবি দাওয়া আর বিক্ষোভ নিয়েও কথা হবে। সবশেষে আমরা বোঝার চেষ্টা করব এই লড়াইটা আসলে কোন দিকে যাচ্ছে। আমাদের এই পুরো আলোচনার ভিত্তি কিন্তু একটা পত্রিকা, নাম লাহান্তি পত্রিকা, যেটা একটা গোটা জনগোষ্ঠীর সংগ্রামের জীবন্ত দলিল। দেখুন, এই লাহান্তি পত্রিকা শুধু একটা কাগজ না, এটা সাঁওতালি আর বাংলা দুটো ভাষায় বেরোয়। আর একে বলা যেতে পারে আদিবাসী কমিউনিটির সমস্যাগুলো বোঝার একটা সরাসরি জানালার মতো। আমরা এর পাতা উল্টে তাদের লড়াইটাকে কাছ থেকে দেখার চেষ্টা করব। আচ্ছা, চলুন এবার সরাসরি সেই বিতর্কের একেবারে কেন্দ্রে যাওয়া যাক। এমন একটা বিতর্ক যা এই পুরো কমিউনিটির পরিচয় আর ভবিষ্যৎকেই একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আর এই যে পরিচয়ের লড়াই, এর একেবারে মূলে আছে একটাই সহজ কিন্তু খুব জটিল প্রশ্ন: আদিবাসী কারা? এই লড়াইটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে আমাদের তফসিলি উপজাতি বা এসটি জিনিসটা কি সেটা জানতে হবে। আসলে এটা একটা সরকারি স্বীকৃতি। এই স্বীকৃতিটা পেলে শিক্ষা আর সরকারি চাকরিতে সংরক্ষণের মতো কিছু বিশেষ সুবিধা পাওয়া যায়। বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটা। তো বিতর্কটা মূলত দুটো পক্ষকে নিয়ে। একদিকে আছে কুর্মী সম্প্রদায়, যারা এসটি তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইছে, আর অন্যদিকে আছে আদিবাসী সংগঠনগুলো। তাদের সাফ কথা, কুর্মীরা আদিবাসী নয়, তারা ক্ষত্রিয়। আর তাদের যদি এই তালিকায় ঢোকানো হয়, তাহলে সাংবিধানিকভাবে যে আদিবাসীরা সুরক্ষা পায়, তাদের অধিকার মারাত্মকভাবে কমে যাবে। ব্যাপারটা কিন্তু শুধু স্থানীয় পর্যায়ে থেমে নেই, এটা খেয়াল করার মতো। আদিবাসী নেতারা তাদের এই বিরোধিতা নিয়ে একেবারে দেশের রাষ্ট্রপতির দরজায় পৌঁছে গিয়েছেন। তাদের যুক্তি খুব পরিষ্কার: কর্মীরা জাতিগতভাবে আদিবাসী নয়, আর তাদের এই তালিকায় ঢোকানো হলে বর্তমান এসটি কমিউনিটির ক্ষতি হবে। পরিচয় নিয়ে এই আইনি লড়াই তো চলছেই, কিন্তু এর পাশাপাশি আরেকটা খুব গভীর সংগ্রামও চলছে। সেটা হলো নিজেদের ভাষা আর সংস্কৃতিকে টিকিয়ে রাখার লড়াই। যেমন ধরুন ঝাড়খণ্ডের কথা, সেখানে ভাষার অধিকার নিয়ে দাবিগুলো খুব নির্দিষ্ট। যেমন সাঁওতালিকে রাজ্যের সরকারি ভাষা করতে হবে, অলচিকি লিপিতে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। আর ঝামেলাটা তখনই লাগল যখন শিক্ষা দপ্তর অলচিকির বদলে দেবনাগরী লিপিতে স্কুলের বই ছেপে দিল। ব্যাস, বিক্ষোভ শুরু হয়ে গেল। কিন্তু দেখুন, একদিকে ঝাড়খণ্ডে যখন এই সংগ্রামটা চলছে, ঠিক তার পাশেই পশ্চিমবঙ্গে কিন্তু এই ভাষার লড়াইয়ে একটা বড় সড় জয় এসছে। আর এটা প্রমাণ করে যে তাদের আন্দোলন একেবারে বৃথা যাচ্ছে না। কি সেই জয়? পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটিতে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর দর্শনের মতো 3টে বিষয় সাঁওতালি মাধ্যমে পোস্ট গ্র্যাজুয়েশন করার অনুমতি মিলেছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। বোঝাই যাচ্ছে তাদের আন্দোলন সত্যিই ফল দিচ্ছে। তো এই যে এত দাবি দাওয়া, এগুলো আদায় করার জন্য তারা ঠিক কি করছে, চলুন এবার তাদের আন্দোলনের কৌশল আর অ্যাকশনগুলো একটু কাছ থেকে দেখি। একটা উদাহরণ দিই। 2023 সালের জুন মাসটা ছিল রীতিমতো কর্মসূচিতে ভরা। মাসের শুরুতেই রাঁচিতে বড় সমাবেশ, তারপর 8 তারিখে বাংলা বন্ধ, আর 15 তারিখে একেবারে ভারত বন্ধের ডাক। মানে পর প্রতিবাদের একটা ঢেউ আছড়ে পড়েছিল। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দুটো আলাদা সংগঠন কিন্তু প্রায় একই সময়ে মাঠে নেমেছিল। ইউনাইটেড আদিবাসী ফোরামে ডাকা বন্ধের মূল ফোকাস ছিল কুর্মীদের এসটি স্ট্যাটাসের বিরোধিতা করা। অন্যদিকে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ভারত বন্ধের দাবি ছিল আরও বড়: সারনা ধর্ম, ভাষার অধিকার সহ মোট 5টা দাবি। তার মানে আন্দোলনটা শুধু রাস্তায় হচ্ছে না, একেবারে ক্ষমতার সর্বোচ্চ স্তরেও পৌঁছে যাচ্ছে।
যেমন ডাঙা হাসদার নেতৃত্বে একটা টিম সরাসরি রাষ্ট্রপতির সাথে দেখা করে। সেখানে তারা শুধু কর্মীদের অন্তর্ভুক্তির বিরোধিতা করেই থামেনি, পশ্চিমবঙ্গের সাঁওতালি শিক্ষা বোর্ডের মতো সুনির্দিষ্ট দাবি দেওয়া সহ একটা 12 দফা চার্টার জমা দিয়েছে। এত সব কিছুর পর চলুন এবার দেখি যে পত্রিকাটা এই সব খবর ছাপছে সেই লাহান্তি পত্রিকা নিজে কি ভাবছে। তাদের একটা সম্পাদকীয়তে কিন্তু এই লড়াইয়ের ভবিষ্যৎ নিয়ে একটা খুব জরুরি প্রশ্ন তোলা হয়েছে। পত্রিকাটির মূল কথাটা কি? তারা বলছে, দেখুন, শুধু রাস্তায় নেমে প্রতিবাদ করলেই হবে না। আসল সাফল্য যদি পেতে হয় তাহলে রাজনৈতিক লবিং দরকার। যতক্ষণ না রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা যাবে ততক্ষণ দাবি কেউ শুনবে না। আর এটা কিন্তু শুধু কথার কথা নয়। সম্পাদকীয়তেই দুটো বড় উদাহরণ দেওয়া হয়েছে। একটা হলো ঝাড়খণ্ড রাজ্য তৈরি হওয়া, আর দ্বিতীয়টা সাঁওতালি ভাষার সরকারি স্বীকৃতি পাওয়া। এই দুটো বিশাল সাফল্যই কিন্তু এসেছিল ঠিকঠাক রাজনৈতিক কৌশলের জোরে। তাদের এই যুক্তিটাকে আরও জোরালো করতে পত্রিকাটা নাট্যকার বার্টল্ট ব্রেখেট একটা বিখ্যাত লাইন কোট করেছে। লাইনটা হলো, সবচেয়ে বড় অশিক্ষিত হল রাজনৈতিকভাবে অশিক্ষিত মানুষটা, কারণ সে জানেই না যে তার জীবনযাত্রার খরচ থেকে শুরু করে সব কিছুই রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। এটা একটা বিরাট বড় বার্তা, তাই না? তাহলে সব মিলিয়ে লাহান্তি পত্রিকা জুড়ে আদিবাসী আন্দোলনের যে চিত্রটা আমরা দেখলাম তা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। অধিকার আদায়ের লড়াইয়ে প্রতিবাদের ভূমিকা ঠিক কতটা, আর রাজনীতির খেলাটা ঠিক কোথা থেকে শুরু হয়? এ প্রশ্নটা নিয়ে কিন্তু ভাবার অনেক জায়গা আছে।